পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সমঝোতায় পৌঁছানোর দাবি অর্থমন্ত্রীর। দুর্নীতির অভিযোগে ঋণ স্থগিতে ভাবমূর্তি নষ্ট হয়নি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুদিন আগে সেনা মোতায়েন সশস্ত্র বাহিনী বিভাগকে ইসি চিঠি, শামীমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ আনলেন আইভি। খালেদা জিয়া নিজেই ছেলেদের বিদেশে টাকা পাচারের সুযোগ করে দিয়েছিলেন। গাজীপুরের জনসভায় অভিযোগ প্রধানমন্ত্রীর বিশ্বমানের স্কুল উদ্বোধন। এবং কোরবানির আগে গরু মোটা তাজা করতে খাওয়ানো হচ্ছে নানা ওষুধ, ইউরিয়া ও ডেক্সানের মতো রাসায়নিক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্টি হওয়া সমস্যার সমাধানের পথে আজ দাবি করলেন অর্থমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করলেন তিনি। এছাড়া ভারতের সঙ্গে ট্রানজিট ফি আসছে মার্চের মধ্যে চূড়ান্ত হবে বলেও জানান মন্ত্রী। ফারুক খানের রিপোর্ট। অর্থমন্ত্রীর সঙ্গে প্রথমে ব্রিটিশ হাইকমিশনার, পরে পর্যায়ক্রমে স্পেনের রাষ্ট্রদূত ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন। দীর্ঘ সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ট্রানজিট, পদ্মা সেতু, কক্সবাজার সমুদ্র বন্দর সহ নানা বিষয়ে কথা বলেন। পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নের ক্ষেত্রে তৈরি সমস্যা সমাধানের পথে রয়েছে। পদ্মাতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে প্রায় গেছি, ওইটাই এখন ঠিকঠাক করে I shall write to the President of the World Bank responding to the whole matter. কেননা তাদের communication is with me as governor of the bank. I think it will be resolved. তবে বিশ্বব্যাংক বলছে সমস্যা সমাধান চূড়ান্ত না হলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আলাপকালে অর্থমন্ত্রী ভারতকে দিতে যাওয়া ট্রানজিট প্রসঙ্গে বলেন, বাংলাদেশ তার লাভের বিষয়টি মাথায় রেখে এগোচ্ছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক এবং ট্রানজিট ভারতকে দেওয়া এবং অন্যান্য দেশকে দেওয়া, এটা এখন সর্বসম্মত অবস্থান বাংলাদেশের। ট্রানজিট ফি নেগোশিয়েট করা এবং এই সম্বন্ধে একটা সমঝোতাতে আসা, আমাদের টার্গেট হচ্ছে মার্চের আগে করতে হবে। তিস্তা চুক্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কবে চুক্তিটি হবে তা বলা না গেলেও বাংলাদেশ নিজের স্বার্থে এই চুক্তি দ্রুত সম্পন্ন করবে। ফারুক খান, আরটিভি, ঢাকা। দুর্নীতির দায়ে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি, এমনটি মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সফর শেষে দুপুরে নিজ মন্ত্রণালয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে এমন কথা বললেন তিনি। ঝুমুরবাড়ির রিপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যে কোনো বড় কাজ নিয়ে দাতাদের নানা প্রশ্ন থাকতেই পারে, আর তাতে দুর্নীতির অভিযোগও উঠতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে বাংলাদেশ তা কতটা স্বচ্ছতার সঙ্গে মোকাবেলা করছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার কিছু নেই। যদি কোনো পক্ষ বাদ পড়ে, যে কোনো কারণেই হোক, তাদের দিক থেকে নানান সময় নানান প্রশ্ন উত্থাপিত হয়। প্রশ্ন উত্থাপিত হতেই পারে, কিন্তু প্রশ্ন উত্থাপিত হলেই সেটির জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে হবে তার কোনো কারণ নেই। তার মতে দুর্নীতি দূর করতে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে এ নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়। আপনাদের কাছে যে জবাবদিহিতা সরকারের আছে, এটি তো পৃথিবীর আর কোথাও, এই জবাবদিহিতা তো আর কোথাও নেই। শুধু সংবাদ মাধ্যম নয়, সংসদ বলুন, সংসদীয় কমিটির যে অত্যন্ত সোচ্চার উপস্থিতি। যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানাননি বলেও দাবি করেন তিনি আশা ব্যক্ত করেছেন যে গ্রামীণ ব্যাংক তার সুনাম অক্ষুণ্ণ রেখে এটি কাজ করতে পারবে। তাদের যত ঋণ গ্রহীতা আছেন তাদের ওয়েলফেয়ার নিশ্চিত করা, এই সকল ব্যাপারে বাংলাদেশ সরকারের যে অঙ্গীকার সেটিও আমি পুনর্ব্যক্ত করেছি। এদিকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারটি এখন আইনি প্রক্রিয়ায় আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ঝুমুরবাড়ি, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 4 কোম্পানির সেনা চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, যা ভোটের দুদিন আগে 28 অক্টোবর থেকে 5 দিনের জন্য শহরে মোতায়েন থাকবে। দুপুরে কমিশন সচিবালয়ে কথা জানান নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। রিপোর্ট করছেন নাইমা মৌ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চুরির আশঙ্কায় বারবারই সেখানকার সাধারণ ভোটার এবং প্রধান দুই প্রার্থীর দাবি ছিল ভোটের দিন সেনা মোতায়েনের। নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশনও সব ধরনের অপশন মাথায় রেখেছিল, তবে ঠিক কবে থেকে সেনা মোতায়েন করা হবে সে ব্যাপারে এতদিন স্পষ্ট করে কিছু জানায়নি তারা। রোববার কমিশন সূত্রে জানা যায়, এরই মধ্যে 4 কোম্পানি সেনা সদস্য চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি কোম্পানিতে 90 থেকে 110 জন সেনা সদস্য থাকবে বলেও জানা গেছে। আর ভোটের 2 দিন আগে থেকেই মাঠে নামানো হবে সেনা সদস্যদের। বললাম তো যে আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি এটাকে। এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়ার ব্যাপারে কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দুই নির্বাচন কমিশনার। টেলিভিশনে যে দেখানো হয়েছে ওই মেশিন আর আমাদের যে মেশিন এটা এক না, ওটা ইলেকট্রনিক মেশিন, বুঝলা, নেটওয়ার্ক দিয়ে চলে, আর আমাদের এটার মধ্যে কোনো ধরনের কোনো নেটওয়ার্ক নাই। ইলেকশন কমিশন হ্যাজ টেকেন এ ডিসিশন দ্যাটস ফাইনাল। ইলেকশন এইভাবেই হবে। উই শ্যাল ট্রাই টু কনভিন্স দেম। আর ইসির সিদ্ধান্ত অনুযায়ী ওই 5 দিন সেনা সদস্যরা স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে নারায়ণগঞ্জে কাজ করবে। নাইমা মৌ, RTV, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন ডাক্তার আইভি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ওসমান এমন আশা জানালেও উল্টো শামীমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেন আইভি। এদিকে মেয়র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গোটা নারায়ণগঞ্জ সিটি এলাকা। আরো জানাচ্ছেন মোহাম্মদ শাহীন, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম। নির্বাচনের বাকি 2 সপ্তাহ, তবুও নেই বিশ্রাম নেওয়ার সামান্য সময়। চলছে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের মন জোগানোর নিরন্তর চেষ্টা। প্রার্থীরাই শুধু নয়, প্রচারণার যুদ্ধে নেমেছেন কর্মীরাও। আর প্রার্থীদের কাছে পেয়ে ভোটাররা জানাচ্ছেন তাদের দুঃখের কথা। ভোটারদের প্রত্যাশার বিপরীতে প্রার্থীরাও দিচ্ছেন প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ শহরের লক্ষ জনতা আমার পাশে আছে, তাদের সাহসে আমি সাহসিত এবং তারাই আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমার আউট অফ এক্সপেকটেশন, যতটুকু আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি মানুষের থেকে। দ্বিধাবিভক্ত, তাদের চেয়ে যারা উচ্চতায় আছে তারা কাজ বেশি করতে পারবে, ওরা না ওই যে মানুষ মনে করে। এদিকে একই দলের একাধিক প্রার্থী নিয়ে অনেকটাই বিড়ম্বনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে দলের আরেক প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমনটাই আশা শামীম ওসমানের। পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে আমার মনে হয় যে আরো বাকি যারা দাঁড়িয়েছে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে, আমার বিশ্বাস এটা। তবে এমন কথা উড়িয়ে দিয়ে উল্টো হুমকির অভিযোগ আনলেন আইভি। বিভিন্ন সময় বিভিন্ন জনে একটু হুমকি ধুমকি দিচ্ছে, এটা একটা পক্ষ করছে। এদিকে মেয়র প্রার্থীদের এমন প্রচারণার ভিড়ে অনেকটা নীরবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। একদিকে 9টি, আরেকদিকে 18টি, মোট 27টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, মাঝখানে শীতলক্ষা নদী। কিন্তু তারপরও প্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন, ভোট চাইছেন ভোটারদের কাছে। মোহাম্মদ শাহীন, RTV, নারায়ণগঞ্জ। খালেদা জিয়া নিজেই তার ছেলেদের বিদেশে টাকা পাচারের সুযোগ করে দিয়েছিলেন, এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন এজন্য তিনি ডক্টর ফখরুদ্দিন আহমদকে আমেরিকা থেকে দেশে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বানিয়েছিলেন। বিকেলে গাজীপুরের শ্রীপুরে জনসভায় এই অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। শারমিন স্বপ্নার রিপোর্ট। জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে বিএনপি জামাত জোট মানুষের সম্পদ লুটে বিদেশে পাচার করেছে। জোট সরকারের কর্মকাণ্ডে লজ্জায় মাথা হেট হয়ে যায়। ঢাকায় হাওয়া ভবন বানিয়ে হাওয়া ভবন থেকে লুট, আর এখানে খড় ভবন বানিয়ে আমোদ ফুর্তি, এই তারা করে গেছে। 2 হাতে মানুষের সম্পদ লুটে গেছে এবং বিদেশে পাচার করেছে। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আজকে বিদেশের আদালতে আমাদের বর্তমান বিএনপি নেত্রী, তার ছেলেরা যে টাকা পাচার করেছে, ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, আজ বিদেশি সেই আমেরিকায় কোর্টে তা প্রমাণিত হয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে আপনারা বলেন? তিনি বলেন, বিএনপি সবসময়ই চায় বাংলাদেশ ভিক্ষুকের দেশ হয়ে থাকুক, কিন্তু আমরা ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে ঘুরতে চাই না, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা সার থেকে শুরু করে প্রতিটি জিনিস সহজলভ্য করে দিয়েছি। গাজীপুরকে সিটি কর্পোরেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের লক্ষ্যই হচ্ছে সার্বিক উন্নয়ন করা, যে কারণে এই গাজীপুরে আমরা টঙ্গীতে সিটি কর্পোরেশন ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি। গাজীপুরে
কাজে ঢাকার মতো গাজীপুরে একটি সিটি কর্পোরেশন হবে, যার ফলে আরো উন্নয়ন হবে। এর আগে শ্রীপুরের সিঙ্গারদিঘি এলাকায় 25 একর জমিতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও দেশি বিদেশি শিক্ষকের সমন্বয়ে প্লেজ হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমি নামের বিশ্বমানের স্কুলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শামীম স্বপ্না, RTV নিউজ ডেস্ক। মানসিক রোগ নিরাময়ে অপচিকিৎসার বিরুদ্ধে গণমাধ্যমকে আরও তৎপর হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানসিক স্বাস্থ্য বিষয়ে ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানালেন এই আহ্বান। শরীফুদ্দিন লিমনের রিপোর্ট। কেবল জেনেটিক নয়, পারিবারিক অশান্তি ও স্নায়ুর উপর প্রচন্ড চাপও মানসিক রোগের অন্যতম কারণ। বিষাদগ্রস্ত শিশু কিশোর ও বৃদ্ধদের অনেকের পক্ষে এই চাপ সহ্য করা কঠিন হয়ে পড়ে, যাতে দেখা দেয় ভারসাম্যহীনতা, আর এ কারণে আত্মহত্যা সহ বিপর্যয় দেখা দেয় পরিবার ও সমাজে। অনেক সময় কেউ যদি মানসিক রোগগ্রস্ত হয়, পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার উদ্যোগও নেওয়া হয় না বা এটা স্বীকারই করতে চায় না, যে কারণে একটা পর্যায়ে দেখা যায় যে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে অনেক সময় অনেক মানসিক রোগী সুইসাইড করে। প্রত্যেক পরিবারকে একটা ভীতিমুক্ত সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে এবং পারিবারিক বন্ধনটাকে আরো দৃঢ় করতে হবে। বর্তমান যুগে শুধু পরিবারই নয়, কর্মস্থলেও একটা সুন্দর পরিবেশ থাকা দরকার। পারিবারিক ও সামাজিক নির্যাতনকে ব্যাধি উল্লেখ করে প্রধানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন বন্ধে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান। স্কুলে সেই ছোট বয়স থেকেই দেখা যায় শিক্ষকদের ওই মারপিট, ধমক, বকা ঝকা এসব করে আরো বেশি তাদেরকে মানসিকভাবে অসুস্থ করে দেয় এবং এখানে আত্মবিশ্বাসের অভাব জন্মে এবং আত্মকেন্দ্রিক হয়ে যায়। আর যখনই আত্মকেন্দ্রিক হয়ে যাবে তখনই কিন্তু মানসিক সমস্যাটা আরো বেশি জটিল হবে। মানসিক রোগ নির্ণয় নানা কুসংস্কার প্রচলিত আছে আমাদের দেশে। অপচিকিৎসার কথাও শোনা যায়, ঝাড় ফুঁক, তারপরে ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া, পানি পড়া, এটা সেটা অনেক কিছু করা হয়। কাজে এই যে বিভিন্ন ধরনের অপচিকিৎসা, সেগুলি থেকে যাতে মানুষ বিরত থাকে তার জন্য যথাযথ পদক্ষেপ আমাদের নিতে হবে। প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আইন প্রণয়ন সহ হাসপাতালগুলোতে চিকিৎসকের সংখ্যা আরো বাড়ানোর কথা জানান। সমাজ জীবনে শরীফ উদ্দিন লিমন, RTV, ঢাকা। দেশে ইসলামী শাসন কায়েমের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আবারও এককভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ওলামা পার্টি বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এরশাদ অভিযোগ করেন, গণতন্ত্রের নামে দেশের রাজতন্ত্র কায়েম হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন করে বিএনপি নজির স্থাপন করছে, এ দাবি করলেন দলটির নেতারা। দুপুরে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই দাবি করেন। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আগামী 18 ও 19 অক্টোবর উত্তরাঞ্চলে রোড মার্চের কর্মসূচির কথা জানান। 18 অক্টোবর বিকেল 3টায় বগুড়া এবং 19 অক্টোবর একই সময় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জনসভা হবে বলে জানান তিনি। পরদিন একই সময় রাজশাহীতে জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নওগাঁ সহ কয়েকটি এলাকায় রোড মার্চের পথসভা হবার কথাও জানান রিজভী। ঈদুল আজহার বাকি এক মাসেরও কম, তাই গ্রামাঞ্চলের ব্যাপারীরা ব্যস্ত গরু ষাঁড়ের শেষ সময়ের পরিচর্যায়। মোটা দেখাতে এগুলোকে খাওয়ানো হচ্ছে নানা ওষুধ। চিকিৎসকরা বলছেন, ইউরিয়া বা ওরাডেক্সনের মতো ক্ষতিকর ওষুধ গরুকে খাওয়ালে তা মানব দেহের ক্ষতি করবে। কোরবানিকে সামনে রেখে মেহেদী হাসান সুজনের ক্যামেরায় ফেরদৌস আরিফিনের রিপোর্ট। আজ প্রথম পর্ব। মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মণ্ডপ ইউনিয়ন, এখানে প্রায় সব বাড়িতেই এখন পালা হচ্ছে ষাঁড় বা গরু। কোরবানি ঈদকে সামনে রেখে এসব পশু কেনা হয়েছে 8 থেকে 10 মাস আগে। প্রতিটি স্বাস্থ্যই বেশ ভালো। ব্যাপারীরা বলছেন তারা গরুকে স্বাভাবিক খড় ভুসি খাওয়াচ্ছেন, সঙ্গে দিচ্ছেন ভিটামিন। এগুলো মনে করেন ছাটাই খাওয়াই, তারপরে ভিটামিন খাওয়াই। এগুলো নানান ধরনের ভুসি, কাঁচা ঘাস, খোল, খুঁত, কুড়া, বসি, ওই সোলার বসি, এমনি ডাইলের বসি, এই জিনিস খোরাকে দিই। গরুকে ক্ষতিকর ইউরিয়া বা ওরাডেক্সনের মতো ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করলেন না কেউই। ইউরিয়া ক্যাপসুলের ভিতরে নাই, মানে এমনি ভিটামিন খাই আর কি, যে প্যাকেট করা ভিটামিন আছে না বালতির ভিতরে, অরিজিনাল ওইগুলো খাই। না ওইগুলি ব্যবহার করলে এই যে এত টেহার মাল জিনিস, একটা গরু ক্ষতি হয়ে গেলি
কোনো উপায়। আমি ওষুধ খাওয়াইলে যে পটের যে আছে দিব্যে ওই দিয়ে খাওয়াই, ডাক্তারের অনুমতিতেই খাওয়াই, তাছাড়া খাওয়াই না। তাদের সঙ্গে সুর মেলালেন স্থানীয় পশু চিকিৎসকও। বললেন, গ্রামের মানুষ এখন অনেক সচেতন, মোটা তাজা করতে কেউই তেমন একটা ক্ষতিকর কিছু খাওয়াচ্ছেন না পশুকে। বেশিরভাগ 5 মাস আগে, 7 মাস আগে, কেউ 2 মাস আগে গরু কিনে কীটনাশক খায়, মোটা তাজার জন্য ভালো ভালো ভিটামিন যেগুলো এগুলো খাওয়ায়। ভ্যাকসিন যেমন এফএমডি ভ্যাকসিন দেওয়া হয়, অ্যানথ্রাক্স ভ্যাকসিন দেওয়া হয়, বিকিউ ভ্যাকসিন দেওয়া হয়। খারাপ কোনো জিনিস আমাদের গরুকে খাওয়ানো হয় না আর কি। তবে রাজধানীর চিকিৎসকরা বলছেন, গরু মোটা তাজা করার জন্য এ ধরনের ওষুধ ক্ষতিকর, মানবদেহের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। ইউরিয়া এটা তো কোনো স্বাভাবিক জিনিস না। ইউরিয়া কিডনির জন্য ক্ষতিকর এবং ইউরিয়া যে বেশি জমে থাকে এটা নিউরোটক্সিক হিসেবে বলা হয়, অর্থাৎ আমাদের নার্ভের জন্য টক্সিক। এটা একটা মানুষ অচেতন হয়ে পড়ে পড়ে। কনজাম্পশন যদি বেশি হয়ে যায়, শরীরে যদি রক্তে জমে যায় বেশি, তাহলে এটা আমাদের নার্ভের জন্য, আমাদের মস্তিষ্কের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে গেল। ওদিকে প্রেডনিসোলোন বা রোডাক্সন এটা আমরা লাইফ সেভিং ড্রাগ বলি এবং এই ওষুধ স্বাভাবিক ওষুধ নয়। এ ধরনের ওষুধের ব্যবহার ঠেকাতে পশু সম্পদ বিভাগের পাশাপাশি সরকারের স্বাস্থ্য বিভাগেরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই চিকিৎসক। ফেরদৌস আরেফিন, RTV, সিংগাইর, মানিকগঞ্জ। অর্থনৈতিক মুক্তি এলেও স্বাভাবিক জীবনের মুক্তির স্বাদ থেকে বঞ্চিত আমেরিকায় বসবাসকারী অবৈধ প্রবাসী বাঙালিরা। দরকারি কাগজপত্র না থাকায় প্রবল ইচ্ছে সত্ত্বেও নারী টানে দেশে আসতে পারছে না। তবে মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বর্তমান ওবামা প্রশাসন এদের ব্যাপারটা অনেকটাই নমনীয়। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মাহি আলম জেমসের ছবিতে ধারাবাহিক প্রতিবেদনে শরীফুদ্দিন লিমন তুলে ধরেছেন অবৈধ অভিবাসীদের কথা। সন্ধানে সুদূর আমেরিকা এসেও চোখের জলে ভাসছেন অনেক প্রবাসী বাঙালি পরিবার। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে দীর্ঘদিন ধরেই পড়ে আছেন আমেরিকায়। এদেরই একজন বাকের ভাই। আমার বড় ছেলে, আমি ওর সাথে কথা বলতে হয়। পুরো নাম ওবায়দুল হক, তবে ছোট বড় সবার কাছে পরিচিত বাকের ভাই নামেই। বাড়ি ফেনীর দাগন ভুইয়া। অভাবে সংসারে প্রদীপ জ্বালাতে বিয়ের 1 বছরের মাথায় ঘর ছাড়েন 80 দশকের মাঝামাঝিতে। এরপর ভাগ্য বদলাতে দালালের হাত ধরে কখনো পাকিস্তান, কখনো বা মাসের পর মাস বন জঙ্গলে থেকে শেষমেশ আটলান্টিক মহাসাগর পেরিয়ে মেক্সিকো হয়ে পাড়ি জমান স্বপ্নের আমেরিকায়। এরপর হোটেলে কাজ করে ধীরে ধীরে ভাগ্য বদলানো। এভাবেই দেখতে দেখতে কেটে যায় জীবনের 24টি বছর। কিন্তু এতদিনেও পাননি মার্কিন নাগরিকত্ব। আর ভাগ্য বদলানোর প্রতিযোগিতায় নেমে নির্মম পরিহাস হিসেবে তার বড় সন্তান হয়েছেন পিতৃস্নেহ থেকে বঞ্চিত। ছেলের কথায় আমার রাস্তায় আমি আছি, ওই 3 জন যদি মা বাবার কাছে থাকি, মানুষ নামায়, তাহলে আমার দুঃখ থাকে যেন। বাকের ভাইয়ের স্ত্রী ও পুত্র সন্তান তারেককে দেশে রেখে 2000 সালে ভিজিট ভিসায় পাড়ি জমান আমেরিকা। এরপর তারও আর দেশে ফেরা হয়নি। খুব অল্প বয়সেই বাবা মা দূরে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে ছোট্ট শিশু তারেক। ছেলে তো কিছুদিন নার্ভাস থাকতো, আমার আম্মাকে ছুরি একটা নিয়ে আমার আম্মারে যাই ই করতো, তোমাকে জবাই করে ফেলো, আমার মাকে ইচ্ছা আমার মা ভাই করে দাও। যদি আজকে আমাদেরকে লোভে না পাইতো, আমরা ছোট শিশু রাখি, কেউ মনে করে বাইরে যায় না, আমরা শিশুরে একদিন আমেরিকারে আমরা গেল 11 বছরে বাকের ভাইয়ের ঘরে আরো 3টি সন্তানের জন্ম হয়েছে। ভাইকে কাছে না পাবার বেদনা সব সময় তাড়া করে তাদের। We miss you and we want you to come to America. তুমি আমাদের সাথে চলে আসো। ঢাকায় যোগাযোগ করা হয় বাকের ভাইয়ের ছেলের সঙ্গে। নর্থ সাউথ ইউনিভার্সিটির 2য় বর্ষের ছাত্র তারেক জানান তার অনুভূতি। লংলি থেকে বা আপনার মতো কেউ এভাবে জিজ্ঞেস করে তো খারাপ লাগে। পরীক্ষা দিয়ে বাইর হয়েছি, আমার ফ্রেন্ডের সবার আব্বু আম্মু আসছে, আমার কেউ ছিল। মা বাপ ছাড়া একটা ছেলে ভালোভাবে থাকা, বড় হওয়া না, ভালোভাবে থাকা অনেক টাফ। আমেরিকায় আইন পেশায় নিয়োজিতরা বলছেন বর্তমানে প্রায় 10,000-এর মতো প্রবাসী বাঙালি অবৈধভাবে যুক্তরাষ্ট্র আছেন। মার্কিন প্রশাসনও বিষয়টি অবগত, তবে কোন রকম সন্ত্রাসী তৎপরতা ছাড়া এসব বাঙালির জন্য আমেরিকায় বসবাসে কোনো সমস্যা নেই বলেও জানান তারা। শরীফ উদ্দিন লিমন, RTV, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করার ঘটনা দেশের জন্য লজ্জাজনক মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, এই সরকারের মেয়াদে আর এই সেতু হবে না। রাতে গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে তিনি দলের নেতাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য সহ উপজেলা পর্যায়ের নেতাদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ শেষে 100 নম্বরে পরীক্ষা দেবেন নেতারা। এতে দেশের ইতিহাস, সংবিধান, বিশ্বায়ন, নির্বাচন, দলের শৃঙ্খলা ও আদর্শ নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জনের
ইত্যাদির দিকে খেয়াল রাখা হবে। খালেদা জিয়া বলেন, পেশি শক্তি নয়, মেধার ভিত্তিতে রাজনীতিতে প্রতিযোগিতা করতে হবে। যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই যে ওয়ার্ল্ড ব্যাংক কোন ইয়ের জন্য টাকা বন্ধ করে নাই, এটা আওয়ামী লীগের জন্য কোনো অসম্মানজনক নয়, কারণ তারা সবসময় এইসব দুর্নীতি করে অভ্যস্ত, তাদের লজ্জা শরম নেই। কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা অসম্মান। পদ্মা সেতু এখন কিন্তু অনিশ্চিত যে এখন পদ্মা সেতু আদৌ হবে কিনা। এই সরকারের আমলে তো সম্ভাবনা কোনো কিছুই নেই। জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ার পর প্রায় মাস পেরিয়ে গেলেও বেসরকারি বাসগুলোর অতিরিক্ত ভাড়ার লাগাম টানা যায়নি। অনিয়ম বন্ধে বিআরটিএ, ডিএমপি ও বেসরকারি বাস মালিক সমিতির সদস্যদের নিয়ে টাস্কফোর্স ও অতিরিক্ত মোবাইল কোর্ট কাজ করার কথা থাকলেও বাস্তবে নেই কোনো তৎপরতা। এমনকি ট্রাফিক পুলিশের কর্মকর্তাদেরও এ বিষয়ে কিছুই জানা নেই। ইশরাফিল খান বাবুর ছবি নিয়ে রিপোর্ট করছেন তুষার ইসলাম। আব্দুল আলিম গত ৩ বছর ধরে বেসরকারি একটি কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। বেতন পান ৮,০০০ টাকা। দুদফায় বাস ভাড়া বাড়ানোর ফলে বেতনের প্রায় অর্ধেকটাই চলে যায় ভাড়ার পেছনে। ফলে স্ত্রী সন্তান নিয়ে এই নগরীতে বসবাস করাটা তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। ভাড়া বাড়াতে আমাদের যে স্যালারি যে সিস্টেমে পাই তার থেকে আগের তুলনায় অনেক সমস্যা, আর যে তুলনায় আমরা যে 50% আমাদের গাড়ি ভাড়ার দিকে চলে যাচ্ছে, এতে করে আমাদের জীবনে মান অতি নিম্ন চলে গেছে। ঠিক এমনই অবস্থা নগরীর নিম্ন আর মধ্য আয়ের মানুষগুলোর। বেসরকারি বাসগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ে রীতিমতো আতঙ্কিত তারা। এটা বলে আসলে লাভ নেই। বলে কি আজ পর্যন্ত আপনারা বলে কি কোনো সলিউশন করতে পারছেন? এটা তো সরকারি অবহেলা, সরকারের লোক তো নিয়ন্ত্রণ করতেছে না। নিয়ন্ত্রণ করলে জিনিসটা ঠিক হবে। কোনো মোবাইল কোড বা কিছু এ ধরনের কোনো কিছু এখন পর্যন্ত চোখেই পড়েনি। পরিবহন শ্রমিকরাও বরাবরের মতো দায়সারা উত্তর দিয়ে পার পেতে চাইলেন। চাকা, মোবাইল, তারপরে সিএনজির গ্যাসের দাম চারিদিকটা বাড়াতে দেখা যায় মালিকের একটা খরচ বেড়ে গেছে। আর অবাক বিষয় হলো, সপ্তাহখানেক আগে টাস্কফোর্স গঠন করা হলেও এর কার্যক্রম নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাননি ট্রাফিক পুলিশ সদস্যরা। আমি এখনো খবর পাইনি এবং যদি মেসেজ আমাকে দেওয়া হয়নি আমি বলতে পারবো। কেবল সরকার যথাযথ উদ্যোগ নিলেই নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা এমন লম্বা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা যে বাসে চড়ছেন, সে বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের উৎসবে মেতেছে। প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন, মোবাইল কোর্ট সহ আরো বেশ কিছু পদক্ষেপের কথা বলা হলেও কার্যত তাদের এসব আশ্বাসই রয়ে গেছে। এ সমস্যা সমাধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে নগরবাসী। তুষার ইসলাম, RTV, ঢাকা। এমআইএস হোল্ডিং অর্থনীতি সংবাদ। দেশে খাবারে কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ আছে, আর চালের দাম সাধারণ মানুষের কেনার সামর্থ্যের মধ্যেই রয়েছে। বিশ্ব খাদ্য দিবসে কৃষি মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এমন দাবি করলেন কৃষিমন্ত্রী। আর খাদ্যমন্ত্রী বললেন, কৃষকের কথা ভেবে চালের দাম কমানো হচ্ছে না। আতিকা রহমানের রিপোর্ট। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের করে কৃষি মন্ত্রণালয়। রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষি সংগঠনের নেতাকর্মী ও কয়েকশো কৃষক এতে অংশ নেন। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় কৃষিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দাবি করেন, দেশে বিগত সময়ের চেয়ে যথেষ্ট পরিমাণ খাবার মজুদ আছে। জ্বালানির মূল্য বাড়ার পরেও যে চাল 30 টাকায় আছে, যেটা আমরা 45 পাচ্ছি, সেটারে 30-এ আনা, এটা সরকারের একটা কৃতিত্বের পরিচয়। মানে আমি তো বুঝলাম না, দাম কমে যাওয়ার পরেও আপনারা যদি খাদ্য নিরাপত্তা, সামনে যখন যে অবস্থা আসে তাই এরকম অবস্থা বুঝা ব্যবস্থা। চালের দাম স্থিতিশীল রয়েছে এমন দাবি করে খাদ্যমন্ত্রী বললেন, ওএমএসে চালের চাহিদা কমেছে। বিভিন্ন পয়েন্টে চাহিদা অনেক কমে গেছে, তার মানে ঢাকা শহরেও চালের দাম কমেছে। আগে 100-150 মানুষ হইতো, সেখানে 9-10 জন মানুষ একটা লাইনে। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র এ সময় উপস্থিত ছিলেন। 3 মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর সংকট কাটাতে সহনশীল খাবার মূল্য নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। আতিকা রহমান, RTV, ঢাকা।
ফরিদপুর শহরের মুজিব রোডে যাত্রা শুরু হলো ইস্টার্ন ব্যাংকের নতুন শাখার। দুপুরে আধুনিক সব সুযোগ সুবিধা সমৃদ্ধ এই শাখার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, পরিচালক মীর নাসির হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক মুখলিসুর রহমান উপস্থিত ছিলেন। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এছাড়া এবিসিআর প্রথম সহসভাপতি ও আরটিভি ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক মান অর্জনে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। আবার আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। দেশ বিদেশের দর্শনার্থী বাউল ভক্ত সাধুগুরুরা এখন ভিড় করছেন লালন আখড়াবাড়ি কুষ্টিয়ার ছেউরিয়ায়। বাউল সাধুরা একতারা দোতারা ঢোল বাঁশির সুরে সাইজির আধ্যাত্মিক গানে মাতিয়ে তুলছেন আখড়াবাড়ি। উপলক্ষ লালনের 121তম মৃত্যুবার্ষিকী। 1890 সালে 17 অক্টোবর ভোর রাতে আধ্যাত্মিক পুরুষ লালন শাহর মৃত্যুর পর আখড়া কমিটি ও লালন একাডেমির উদ্যোগে 100 বছর ধরে এই উৎসব চলে আসছে। মূল অনুষ্ঠান 4 দিন হলেও মেলা চলবে 1 মাস। এপিক প্রপার্টিজ আন্তর্জাতিক সংবাদ। পুঁজিবাদের দেশে চলছে এর বিরোধী আন্দোলন। পুঁজিবাদের জাতাকলে ধনী গরিবের বৈষম্য আর সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। শনিবার ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনের আদলে 82টি দেশের 951টি শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হলে কমপক্ষে 70 জনকে গ্রেফতার করে পুলিশ। এবি ব্যাংক খেলা সংবাদ। জোহান্সবার্গের দ্বিতীয় টি20তে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক বোলারদের বোলিং নৈপুণ্যের কাছে ম্লান হয়ে যায় অজিতের হার্ড হিটিং ব্যাটিং লাইন আপ। মিডল অর্ডারে ক্যামেরন হোয়াইটের 39 ও লোয়ার মিডলে মিশেল মার্শের 36 রানে ভর করে 8 উইকেট খুঁয়ে কেবল 147 রানে তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। জবাবে 84 রানের 7 উইকেট খুঁয়ে সিরিজ হোয়াইট ওয়াশের সংখ্যায় পড়ে প্রোটিয়ারা। তবে অষ্টম উইকেটে ওয়েন ফার্নেল ও রাস্টি থেরনের 27 বলে 64 রানের ঝোড়ো পার্টনারশিপে 5 বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ন্যাশনাল লাইভ সাংস্কৃতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া হয়ে গেল বেইস জাম্পার বা বিভিন্ন স্থাপনা থেকে লাফানো অভিযাত্রীদের উৎসব। 1977 সালে নিউ রিভার জর্জ ব্রিজটি তৈরির পর থেকে প্রতি বছর অক্টোবরের তৃতীয় শনিবার পালন করা হয় ব্রিজ ডে। এতে অংশ নেন খ্যাতিমান সব জাম্পাররা। এবারের উৎসব 32তম। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সমঝোতায় পৌঁছানোর দাবি অর্থমন্ত্রী। দুর্নীতির অভিযোগে ঋণ স্থগিতে ভাবমূর্তি নষ্ট হয়নি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 2 দিন আগে সেনা মোতায়েন, সশস্ত্র বাহিনী বিভাগকে ইসির চিঠি, শামীমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ আনলেন আইভি। খালেদা জিয়া নিজেই ছেলেদের বিদেশে টাকা পাচারের সুযোগ করে দিয়েছিলেন। গাজীপুরের জনসভায় অভিযোগ প্রধানমন্ত্রী। বিশ্বমানের স্কুল উদ্বোধন। এবং কোরবানির আগে গরু মোটা তাজা করতে খাওয়ানো হচ্ছে নানা ঔষধ, ইউরিয়া, ওরাডেক্সনের মতো রাসায়নিক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক সিটিসেল টেলিটক ও এয়ারটেল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণ ফোন ও রবি গ্রাহকরা আরটিভি সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন www.rtvonline.com এ। ধন্যবাদ সবাইকে।